দ্বিতীয় বিশ্বযুদ্ধের উন্মত্ততা থেকে পরিত্রাণ পায়নি ব্রিটিশ ভারতও। জাপানি আগ্রাসী বাহিনী মিয়ানমারের সীমান্তের প্রায় কাছাকাছি চলে এসেছিল। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ আসামে পৌঁছেছিল। ঠিক এই সময়ই বেগম খালেদা জিয়া উত্তরবঙ্গের একটি ছায়া সুরিমের জেলা শহর দিনাজপুরে জন্মগ্রহণ করেন। পারিবারিক ডাক্তার প্রস্তাব করেছিলেন নবাগত শিশুটির নাম শান্তি রাখা হোক, যাতে লাগাতার ধ্বংসযজ্ঞের পর শান্তির আমেজ পাওয়া যায়। তবে শিশুটি পুতুলের মতো কমনীয় ও সুন্দর হওয়ায় সবাই তাকে পুতুল নামে ডাকতে পছন্দ করতেন। সেই পুতুল কবে রাজপথের কান্ডারি হয়ে উঠল, কিভাবে হয়ে উঠলেন, সেটি সবারই জানা। বেগম খালেদা জিয়া নেই, রয়ে গেছে তার স্মৃতি, এবং সেই তার চলে যাওয়ার সেই স্মৃতিতে, সেই শোককেই শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যাবে বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজকে আলোচনার বিষয় রেখেছি একদিকে শোক, অন্যদিকে প্রত্যাবর্তন। এবং আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সম্পাদক G9, এবং আমার সাথে যুক্ত হয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। দুজনকে স্বাগত জানাই। এবং যেমনটা বলছিলাম, একদিকে শোক এবং অন্যদিকে প্রত্যাবর্তন, দুটি এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আমরা জানি জনাব তারেক রহমান এখন বাংলাদেশে আছেন এবং তিনি এমন একটা সময় দেশে প্রত্যাবর্তন করেছেন যে সময়টা আমরা 2026-এর নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোটের দিকে এগিয়ে যাচ্ছি। এবং তিনি কথা দিয়েছিলেন তার নেতা কর্মীদের যে শেষ পর্যন্ত তিনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন তার কর্মীদের সাথে। তিনি এসেছেন, কিন্তু তার মাঝখানে একটা করুণ হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। অবশ্যই সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপির যারা আছেন তারা এগিয়ে যাবেন, এমনটাই। আমি আজকে আলোচনাটা শুরু করতে চাই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, আপনাকে দিয়ে একটু ছোট্ট একটা মানে বিষয় উল্লেখ করে। সেটা হলো যে মাসিক নিপুণে প্রকাশিত একটা খবরে জানা যায় যে বাবা ইস্কান্দার মজুমদারের সাক্ষাৎকারে উল্লেখ করে খালেদা শীর্ষক বই বলা হচ্ছে, তিনি মেয়ে খালেদা জিয়াকে বলেছিলেন, মা যদ্দূর এগিয়েছো এগিয়েছো, এখন ছেড়ে দাও। তিনি তখন বললেন, এখন আমি যেভাবে নেমেছি এভাবে ছেড়ে দেওয়া সম্ভব নয়, এগিয়ে যাই যতটা হয়। যদি সত্যিকারের ডেমোক্রেসি বা গণতন্ত্র আসে, আমি আমার কোনো পজিশন বা পদ চাই না। দেশের সুখ শান্তি আসুক, এটাই চাই। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তেমনটাই চেয়ে গেছেন। আপু সেনের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই, তবে তার যে স্মৃতি রয়ে গেছে, শুরুটা আমি আপনাকে দিয়ে করতে চাই। শান্ত, আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আলোচনায় ফয়েজ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এইটা তো এখন বাস্তবতা যে মানুষের মুখে মুখে এখন এই বিষয়টা যে ম্যাডাম খালেদা জিয়া, তার অসুস্থতার সময় থেকেই আমরা বেশি করে বুঝতে শুরু করেছিলাম যে বাংলাদেশের মানুষ তাদের হৃদয়ে এই নেত্রীকে কতটা ধারণ করেছেন। কারণ তিনি শুধু দলীয় গণ্ডির মধ্যে আর সীমাবদ্ধ তাকে মানুষ রাখেনি, তাকে জাতীয় অভিভাবক হিসেবে, রাজনৈতিক অভিভাবক হিসেবে মানুষ গ্রহণ করে তার অসুস্থতার সময়ই দলমত ধর্মবর্ণ নির্বিশেষে বহু মানুষ দোয়া করেছে। তার জন্য তাদের আকুতি ছিল আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন আমাদের মাঝে। তারপরে তিনি পৃথিবীর নিয়ম, আমাদের সবাইকেই যেতে হবে, তাকে আল্লাহ নিয়ে গেলেন। কিন্তু তার মৃত্যুর পরে মানুষের যেই তার জন্য যে বাঁধ ভাঙা, যেই তার জন্য দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা, এবং সর্বশেষ জানা যায় যে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাকে যে যথাযোগ্য মর্যাদায় সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে এই জানাজা অনুষ্ঠান পরিচালনা করা, তার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষ যে বিবৃতি দেয়া, তার জন্য প্রার্থনা করা, তার জন্য বিদেশি প্রতিনিধিরা আসা, 31টা দেশের প্রতিনিধি সম্ভবত 34টা অংশগ্রহণ করেছেন। তার মধ্যে সার্কভুক্ত বাকি দেশগুলো সব দেশেরই গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা এসছেন। এমনকি যে ইন্ডিয়া এবং পাকিস্তান, তাদের সঙ্গে নানান সময় আমাদের টানাপোড়েন যায়, সেই দুই দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধি এসছেন, ইন্ডিয়ার জয়শঙ্কর পর্যন্ত আসছেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো
খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশে কোনো ওইরকম বিএনপি চেয়ারপারসন ছিলেন, কিন্তু তিনি অসুস্থতার কারণে এবং জেলে ছিলেন অনেক বছর ধরে, এই পদে থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন না। কিন্তু তিনি এই পদের অধিকারী ছিলেন। তারপর এখন তিনি সরকারে না, বিরোধী দলীয় নেত্রী না, দলেরও অনেক দিন ধরে জেল এবং অসুস্থতার কারণে তিনি সক্রিয় চেয়ারপারসনও ছিলেন না। তারপরে এইরকম একজন নেত্রীর জন্য সারা পৃথিবীতে বিভিন্ন গণতান্ত্রিক বিভিন্ন রাষ্ট্রগুলোর যে সরকার প্রধান বা প্রতিনিধিরা যে বিবৃতি দিয়েছেন এবং সংবাদ মাধ্যমগুলো, তারা শুধু একজন নেত্রীর বা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেই কিন্তু থেমে থাকেনি। দেখবেন যে তার বর্ণাঢ্য জীবনের, তার যে সংগ্রাম, সাহস এবং সাফল্যের গল্প, সেগুলো তারা স্মরণ করেছেন, তুলে এনেছেন। ফলে বেগম খালেদা জিয়া খুব সাধারণ একজন গৃহবধূ থেকে তিনি গণতন্ত্রের দুর্যোগের সময় বাংলাদেশে ৮০-র দশকে দায়িত্ব নিয়ে এই দলটাকে যেইভাবে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন, যেইভাবে মাটি ও মানুষের দলে পরিণত করেছেন, যেইভাবে তিনি আপোষহীন ভূমিকায় অটল থেকেছেন, শুধু পুনরুদ্ধারের ৮৬তেই নয়, যে কথা খালেদা বইতে থেকে আপনি উদ্ধৃতি দিয়ে বা লেখকের বয়ানে বললেন, শুধু ওইটুকুই নয়, ৮৬তে আপোষহীন থেকেই থেমে থাকেননি। এই যে সাম্প্রতিক গত ১-১.৫ দশকে এই ফ্যাসিবাদ সরকার তার উপর এত নিপীড়ন চালালো, মিথ্যা মামলায় জেলে দিল, বিনা চিকিৎসায় থেকে থেকে মৃত্যুর দিকে ঠেলে দিল, তখন তার কাছে বহু রকমের আপোষের প্রস্তাব গেছে। খালেদা জিয়ার মূল রোগটাই তো ছিল লিভার সিরোসিস। লিভার সিরোসিস হঠাৎ করে একদিনে হয় না, এটা আগে থেকে লিভারের রোগটা আস্তে আস্তে গুরুতর হতে হতে এই পর্যায়ে আসে। তো যখন তাকে জেলে নেওয়া হয়, ওই অবস্থায় তিনি যদি সরকারের সঙ্গে আপোষের কোনো ফর্মুলায় যেতেন, তাদের প্রস্তাব মানতেন, তাহলে হয়তো বিদেশে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করে এই পরিণতি তার এখন নাও হতে পারত, চিকিৎসকদের সহায়তায় চিকিৎসায় হয়তো সেরে উঠতে পারতেন। তিনি নিশ্চিতভাবে জানতেন যে লিভার সিরোসিসের পরিণতি কী, কিন্তু তারপরেও তিনি সরকারের কোনো অন্যায় অন্যায্য কোনো রকম আপোষ রফার প্রস্তাবে তিনি রাজি হননি, না করেছেন। এবং তিনি গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য তার যে কমিটমেন্ট ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে যে কমিটমেন্ট ছিল এবং আপোষহীন ভূমিকা, সেই যে ৮৬ সালে তিনি উপাধি পেয়েছিলেন, তা থেকে বিচ্যুত না হয়ে দেশের মাটি এবং মানুষের জন্য শেষ পর্যন্ত থেকেছেন, সে কথাই রেখেছেন। তারই আমরা দেখলাম, প্রতিফলন দেখলাম তার জানাজা এবং অসুস্থতা। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন শাসান্ত। আমি ফয়েজ আহমদের কাছে চলে যেতে চাই। জনাব ফয়েজ আহমদ, যেমনটা বলছিলেন ডাক্তার শাসান্ত, যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন এবং আমরা এখানেই দেখেছি যে ভারতের প্রতিনিধি এসেছেন, পাকিস্তানের স্পিকার সরদার যে উনিও সাদিক, উনিও এখানে জয়েন করলেন। এবং এই যে দুটো দেশ কখনো সামনাসামনি হয়নি, মুখোমুখি হয়নি, তারা সামনাসামনি, আমরা তো হাত মেলাতেও দেখেছি বোধহয়, এরকম বিভিন্ন ছবিও দেখেছি। জানি না, এখন আসলে সোশ্যাল মিডিয়াকে খুব একটা বিশ্বাস করতে চাই না, তারপরও এটা একটা আশার সঞ্চার করে। কিন্তু আমি জানতে চাই যে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়াতে এই যে গণতন্ত্রের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা, গণতন্ত্র সমন্বয়ের যে বিষয়টি, সেটি তিনি মৃত্যুর সময়টা পর্যন্ত এতগুলো দেশের মানুষকে এক জায়গাতে করে প্রমাণ করে দিয়ে গেলেন, এমনটাই নয় কি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে ছবির কথা বলছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকার, ওনাদের এই ছবি সত্য, এটা আমরাই রিলিজ করেছি, আমরা রিলিজ করেছি, সুতরাং ওটা নিয়ে সন্দেহ সংশয়ের কিছু নেই। বাট আমি বলবো এটাকে পলিটিক্যালি চিন্তা করার কোনো কারণ নেই এই জায়গায়। এর মধ্য দিয়ে যে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক অনেক উন্নয়ন হয়ে যাবে তা হয়তো নয়, হোয়াটএভার। কিন্তু এটা তো সত্য যে বেগম জিয়াকে নিয়ে বিশ্ব মিডিয়ায় এবং বিশ্ব রাজনীতিতে এক ধরনের আগ্রহের ব্যাপক জায়গা আছে। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে বেগম জিয়া মুক্তি লাভের পর, বাংলাদেশের গণমাধ্যম একই সঙ্গে মুক্তি লাভের পর, আমি গণমাধ্যমও মুক্তি পেয়েছে বলছি, ওই সময় মুক্তি লাভের পর আমরা ওনাকে নিয়ে যে চর্চাটা করার গণমাধ্যম, আমাদের দেশের গণমাধ্যম সুযোগ পেয়েছে, সেটা তো গত 15-16 বছরে পাইনি। যার ফলে বেগম জিয়াকে নিয়ে
এইখানকার মিডিয়ায় তেমন কোনো আলোচনা না হলেও আমি বর্তমানে যে চাকরি করছি, এই চাকরির আগে তো আমি সাংবাদিকতা করেছি, আমি গ্লোবাল মিডিয়ার বাংলাদেশের করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছি। আমি সেই সুবাদে বলতে পারি ওনার প্রেজেন্স গ্লোবাল মিডিয়ায়, গ্লোবাল পলিটিক্সে সবসময় ছিল। বিকজ আমরা এখানকার গণমাধ্যমগুলিতে যত না ওনার প্রেজেন্স দেখাতে পেরেছে এখানকার মিডিয়া, তার চেয়ে বেশি আগ্রহ আমি অন্তত একজন ইন্টারন্যাশনাল মিডিয়ার বাংলাদেশের করেসপন্ডেন্ট হিসেবে টের পেয়েছি যে ওনাকে নিয়ে আমার বহু প্রতিবেদন করতে হয়েছে। ওনার জেল জীবন, ওনার ট্রায়াল প্রসেস, ওনার অসুস্থতা, ওনাকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকের একদম আইকনিক ফিগার শেখ হাসিনা যে ধরনের বক্তব্য বিবৃতি দিতেন, এগুলি সারা দুনিয়ার কোথাও কোনো গণতন্ত্রকামী রাজনৈতিক, গণতন্ত্রকামী মানুষ এবং মিডিয়া ইটসেলফ গণতন্ত্রকামী ইনস্টিটিউশন তারা পছন্দ করতো না। এর ফলে আমি বোধ করি যে আমাদের গণমাধ্যম গত ১.৫ বছর ধরে একটা ইতিবাচক পরিবেশ পাওয়ার ফলে বেগম জিয়াকে নিয়ে যেভাবে চর্চা করেছেন তার চেয়ে বহুল বেশি চর্চা আপনি বিশ্ব মিডিয়ায় এর আগে হয়েছে। এর ফলে আপনি দেখবেন ওনার মৃত্যুতে বিশ্ব মিডিয়ায় যেভাবে খবর প্রকাশিত হয়েছে, এটা দীর্ঘ প্রস্তুতির ব্যাপার, হঠাৎ করে হয়নি। আমার জানা মতে আমি নিজেও এই কাজের সঙ্গে যখন জড়িত ছিলাম সাংবাদিকতায়, আমরা বেগম জিয়ার বায়োগ্রাফি তৈরি করে রাখা, অবিচুয়ারি তৈরি করে রাখা, সব ইনফরমেশন তৈরি করে রাখা, এগুলি গণমাধ্যমের এক ধরনের প্রস্তুতি। এই প্রস্তুতিগুলি সাধারণত বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়া করে থাকে, বেগম জিয়ার ক্ষেত্রে এটা ইন্টারন্যাশনাল মিডিয়া করে রেখেছিল আগে থেকেই। সুতরাং আমি এই কথাটা এই কারণে বললাম, বিশ্ব পরিমণ্ডলে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে, আলাদা উচ্চতায় ওনাকে বিবেচনা করা হয়। এবং আমি ব্যক্তিগতভাবে আপ্লুত হই এই বিবেচনায়, যেটা শান্ত ভাই বলছিলেন, আপনিও বলছিলেন, একজন গৃহবধূ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় নেতা হয়ে ওঠা, গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিচ্ছবি হয়ে ওঠা, উনি নিজেকে কোনোভাবেই সারা পৃথিবীর কাছে মেলে ধরতে চাননি, উনি তার জন্য কিছু করেননি, উনি গণতন্ত্রের জন্য করেছেন, পৃথিবী ওনাকে নিয়ে নিয়েছে পৃথিবীর প্রয়োজনে। এটা হচ্ছে রিয়েলিটি। এখন ধরুন আপনার আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে বেগম জিয়ার বিদায় এবং জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এই দুটো বিষয়, এই দুটোকে নানানভাবে রিলেট করার নানান ইস্যু আছে। কিন্তু আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুটো ঘটনাই বিএনপির রাজনীতির সঙ্গে যারা সক্রিয়ভাবে জড়িত, বিএনপির মাঠের রাজনীতি যে নেতাকর্মীরা করেন, তাদের জন্য এই দুটো ঘটনা এক বিশাল চাপ তৈরি করলো, দায়িত্বের চাপ। কেন বলছি, আপনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় নামাজে জানাজার অনুষ্ঠান বেগম জিয়ার নামাজে জানাজা হয়েছে। এই জানাজায় যারা অংশ নিয়েছেন তারা শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয়। এই জানাজা অনুষ্ঠান আয়োজনের মূলত একদম প্রিন্সিপাল রোলে ছিল সরকার। সরকার কাউকে কিন্তু বলে নাই আপনারা জানাজায় আসেন, দল থেকে বিএনপি কাউকে আহ্বান করেনি আপনারা ওনার জানাজায় জয়েন করুন, আসুন। কোনো জায়গায় গাড়ি পাঠায়নি যে গাড়ি ভরে চলে আসুন। স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশ নিয়েছে, সাধারণ মানুষ অংশ নিয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ বিএনপির প্রতি, বেগম জিয়ার প্রতি যে রেসপেক্টটা দেখিয়েছে, এই রেসপেক্টটাকে ধরে রাখতে হবে বিএনপিকেই। সাধারণ মানুষ জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যে রেসপেক্ট দেখিয়েছে, এই রেসপেক্টটা ধরে রাখতে হবে বিএনপির প্রতি, বিএনপির নেতাদের, কর্মীদেরকে। এখন বাস্তবতা হচ্ছে এই রেসপেক্ট ধরে রাখার ক্ষেত্রে কখনোই দলের শীর্ষ নেতৃত্ব জনে জনে গিয়ে কিছু বোঝাতে পারে না। দায়িত্বশীল নেতাকর্মীদের দায়িত্ব হবে এই ঘটনাগুলি থেকে রিয়েলাইজ করা যে আমার দলকে, আমাদের দলকে এদেশের মানুষ কিভাবে সম্মান দেখিয়েছে, তার সম্মানটা রাখতে হবে। এই সম্মানটা রাখার সবচেয়ে বড় উপলক্ষ সামনে ইলেকশনের সময়। এই নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। সবচেয়ে বড় দল হিসেবে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার অতীত অভিজ্ঞতার কারণে এবং এই পরপর দুটি ঘটনায় মানুষের যে উপস্থিতি, মানুষের যে সম্মান তারা পেয়েছেন, এই সম্মানকে সম্মান দেখাতে হলে তাদেরকে দায়িত্বশীল ভূমিকা দেখিয়ে তার দলকে বিজয়ী করার জন্য বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সেভাবেই কাজ করতে হবে, যাতে করে মানুষ আহত না হয়। মানুষ বিএনপির কোনো কর্মীর আচরণে এটা মনে না করে যে বেগম জিয়ার বিএনপির কর্মীর কাছ থেকে আমি এই জিনিস প্রত্যাশা করি, বেগম জিয়ার সাথে তার আদর্শ হারিয়ে গেল এমনটা যেন মনে না হয়। আপনি যদি, আমি জাস্ট 30 সেকেন্ডসে বলি, আপনি যদি খেয়াল করেন, আমি বোধ করি জনাব তারেক রহমান ছাড়া কেউই ধারণা করতে পারেননি, কেউই জানতেন না যে যখন জানাজার অনুষ্ঠানে তারেক রহমানকে ইনভাইট করা হলো এখন পরিবারের পক্ষ থেকে
বক্তব্য রাখবেন তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তিনি সেই বক্তব্যে একজন সাদামাটা নারী, তার মৃত্যু ঘটলে তার সাদামাটা এক সন্তান যেমন বক্তব্য দেয়, আমার মায়ের কোনো ভুল থাকলে, দেনা পাওনা থাকলে, একদম যেটা ট্রেডিশনাল, অতটুকু বলেই উনি থেমে যাবেন। কারো প্রতি রাগ বিদ্বেষ, আপনি তো বেগম জিয়ার প্রতি যে নির্মম জুলুম হয়েছে সেই জুলুমের কথা আপনি বাদ দেন, জনাব তারেক রহমানের প্রতি যে পরিমাণ জুলুম করা হয়েছে সেই জন্যই তার ভিতরে যে ক্ষোভটা থাকার কথা, নেভার এটা প্রতিফলিত হয়নি। ফয়েজ আহমদ, আমরা বেগম জিয়ার শেষ বক্তব্য, Definitely, যে definitely। শেষ ভিডিও বার্তায় কথা, তার বার্তালাপ শুনেছি, সেখানেও তিনি ঐক্যের আহ্বান জানিয়েছেন। এবং যেটা জনাব তারেক রহমান বলছেন যে এবারের বিএনপির রাজনীতিটা আসলে একটু অন্যরকম হবে, প্রতিহিংসার রাজনীতি না, সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতির কথা বলা হচ্ছে, এটি আসলে যুগ যুগ ধরে যে আমাদের রাজনৈতিক কালচার চর্চিত হয়ে আসছে, সেটির সাথে কতটুকু সামঞ্জস্য পূর্ণ হবে। একটা বিরতির পরে আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটি থাকবে। দর্শক থাকুন আমাদের সাথে, ফিরছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। একদিকে শোক এবং অন্যদিকে প্রত্যাবর্তন আজকের আলোচনার বিষয় রেখেছি, এবং যেমনটা এর আগে আমরা বেগম জিয়াকে হারানোর শোক নিয়ে কথা বলেছি, আমরা সেই সাথে যুক্ত করেছি জনাব তারেক রহমানের এদেশ স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমি একটু চলে যেতে চাই ডাক্তার সায়ন্ত এই অংশে আপনার কাছে। সেটি হলো যে যেহেতু বলা হচ্ছে যে যেমনটা বলেছেন জনাব তারেক জিয়া, যে আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন, আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে আমার মার পথ চলা থেমেছে আর সেখানে আমি চেষ্টা করব সেই পদযাত্রাকে এগিয়ে নিতে। মানে তিনি রাজনীতির মাঠে, আমরা এটা ধরেই নিয়েছিলাম যে যেহেতু নির্বাচন খুব সন্নিকটে, তিনি হয়তোবা খুব তাড়াতাড়ি এই শোককে শক্তিতে রূপান্তরিত করবেন এবং নির্বাচনী প্রচারণায় তিনি কার্যক্রমে অংশগ্রহণ করবেন। আজকে যেমন কার্যক্রমের অংশ হিসেবে আমরা শুনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিশেষ কিছু কি ছিল এই সাক্ষাতে, নাকি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ছিল? প্রথমত আপনি যেটা বলছেন যে তারেক রহমান তার মায়ের দেখানো পথে চলবেন বলে অঙ্গীকার করেছেন, কারণ মায়ের প্রতি এ ভালোবাসা দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছেন। আর একটু পেছনে গেলে দেখবেন যে জিয়াউর রহমানের জানা যায় যে ব্যাপক মানুষের ঢল নেমেছিল এবং তার যে দেশপ্রেম, ভিশনারি একজন স্টেটম্যান হয়ে ওঠা, তার জন্য মানুষের যে আকুতি ছিল, যে প্রার্থনা ছিল, সেটাকে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া ধারণ করেছিলেন প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথকে। ফলে তিনি সেই পথ ধরে রাখার কারণেই তার বিদায়ের সময় তিনি এইরকম একটা ঈর্ষণীয় গৌরবময় বিদায় পেলেন। ফলে তারেক রহমান এই দলে তৃতীয় পর্যায়ের নেতৃত্ব, তৃতীয় প্রজন্ম বা পর্যায় বলা চলে, কারণ বাংলাদেশে এই 40-45 বছরে তো 3টা প্রজন্ম আসে না, তৃতীয় পর্যায়ের নেতৃত্ব যদি আমরা বলি বা প্রজন্ম বলতে পারি, হ্যাঁ, তৃতীয় পর্যায় বা প্রজন্মের নেতৃত্বে তিনি আসছেন। এখন তার প্রতি দায়িত্ব কিন্তু আরও বেশি, কারণ তার একই সঙ্গে তার বাবার আদর্শ, তার যে আধিপত্যবাদ বিরোধী অবস্থান এবং ঐক্যবদ্ধভাবে ইনক্লুসিভ পলিটিক্সের যে বিষয়টা, এই সবগুলো মাথায় রেখে এমনভাবে তাকে করতে হবে যাতে কেউ বলতে না পারে যে জিয়াউর রহমানের পুত্র তার শিখিয়ানো ধারণ করে না বা তার পথে নেই। আবার তাকে পাশাপাশি তার মার প্রতি মানুষের যে ব্যাপক ভালোবাসা, ব্যাপক আনুগত্য, এইটাকেও আবার তাকে ধারণ করতে হবে, মানুষ যাতে বলতে না পারে যে খালেদা জিয়ার পুত্র হয়ে উনি এটা কী করলেন। ফলে এই দুইটা বিষয় মাথায় রেখে নতুন জেনারেশনের যে আকাঙ্ক্ষা, নতুন বৈশ্বিক রাজনীতির যে বাস্তবতা, যে ইকোনমিক যে নতুন স্ট্রাকচার, এইসব মাথায় রেখে কিন্তু তাকে নতুন করে ভেবে এগিয়ে নিতে হবে এবং তিনি এটা পারবেন বলে আমরা এখন প্রত্যাশা করছি। সময় বলবে যে ফল কি আসে, কিন্তু প্রত্যাশা কেন করছি? একটু আগে আলোচনা হচ্ছিল না তার মিতভাষী তিনি কত সংক্ষেপে কতটুকু বলেছেন।
এবং বিষোদ্গার করেনি। এর আগে তিনি যখন বাংলাদেশে যেদিন আসলেন সেই দিনের 25 তারিখে, সেই দিনের বক্তব্যটাও মানুষের কাছে কিন্তু অন্যরকম একটা মেসেজ ক্যারি করেছে যে তিনি অভিসম্পাদ, অন্যের বিষোদ্গার এটা করেন না, এটা পারিবারিক শিক্ষা। ম্যাডাম খালেদা জিয়ার বেলায় দেখবেন তার বিরুদ্ধে সংসদে যখন স্বয়ং শেখ হাসিনা এবং তার যে এই কামলা টাইপের কিছু এমপি বানিয়েছিল, যাদেরকে নারী এমপিরও সঙ্গে ছিল, তারা সংসদে হাসিনা এবং তার সঙ্গে কোরাস মিলিয়ে তার ওই এমপিরা খালেদা জিয়ার ব্যক্তিগত চরিত্র হরণ নিয়ে এত জঘন্য শব্দ জাতীয় সংসদে উচ্চারণ করেছে, যেটা বস্তির সাধারণ অশিক্ষিত যে ঝগড়াবাজ মহিলা তারাও করে না। এটাই তার জবাবে শেষ করি। ম্যাডাম খালেদা জি কি বলেছিলেন আপনার মনে আছেন? নীরবতাই কখনো কখনো এদের জন্য মোক্ষম উত্তর, এক বাক্যে শেষ করেছিলেন। আবার সর্বশেষ তার এই যে 5 আগস্টের পরে তার উপর এত নিপীড়ন, তার জবাবে এক বাক্যে দিয়েছেন যে আমি এর বিচারের ভার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। সুতরাং তারেক রহমান তার সন্তান, তিনি তার এই যে বক্তব্য, তার শব্দচয়ন, তার যে কাজ, তার যে ইনক্লুসিভনেস, পলিটিক্সের দিকে যোগ, সব মিলিয়ে আপনি যা বলছেন সেটা তিনি প্রকাশ করেছেন। আর জামায়াত ইসলামের সঙ্গে মিটিংয়ে আবারও কিন্তু বিরতির পরে এসে এটা নিয়ে আলোচনা করতে পারি। আমি একটু ছোট্ট প্রশ্ন করে যাই, যে ওই যে বলছিলাম যে সৌহার্দ্যের রাজনীতির কথা বলছি, যে ঐক্যের রাজনীতির কথা বলছি, সেটি আসলে যে যেমনটা বললেন ডাক্তার সায়ন্ত, যে সংসদে আমরা অনেক রকমের, বাংলাদেশের রাজনৈতিক কালচার তো আর এতটা ইমপ্রুভ হয় নাই, কিন্তু সেক্ষেত্রে কতটুকু সামঞ্জস্যপূর্ণ হবে জনাব তারেকের পথ চলা? হচ্ছে আপনি একটা ইমব্যালেন্সড পলিটিক্যাল সোসাইটিতে যখন কেউ একজন শান্তির কথা বলবেন, সৌহার্দ্যের কথা বলবেন, সৌন্দর্যের কথা বলবেন, তার কম্পিটিটর যদি তার ঠিক বিপরীত হয়, এটা তার জন্য খুব চ্যালেঞ্জিং। বিএনপি এই চ্যালেঞ্জ দীর্ঘদিন ধরে পোহাতে হচ্ছে। বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগের জন্য অনেক বেশি স্বস্তির ছিল, কারণ বিএনপি কখনো আওয়ামী লীগ পর্যায়ের উগ্র হয়ে উঠতে পারেনি। খেয়াল করুন যে আমরা অনেক সময় আমি একটা এক্সাম্পল দিই আর কি, অনেক সময় অনেক কথা বলি না যে এটা হলো ওটা হলো। আপনি আওয়ামী লীগ যদি কোথাও হামলা করে, সে নিশ্চিত জেনে শুনে বুঝে হামলা করে দেবে যে এখানে হামলা করলে অনেক মানুষ মারা যেতে পারে, নিরীহ মানুষ মারা যেতে পারে। আওয়ামী লীগের বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ হবে না। আওয়ামী লীগ পার্টি হিসেবে আওয়ামী লীগের যে সিলসিলা, এটা এরকমই। কিন্তু বিএনপির ক্ষেত্রে আপনি এটা পাবেন না। বিএনপি বহু ক্ষেত্রে সুযোগ থাকা সত্ত্বেও নিজেদেরকে সংযত করে এই সমস্ত ক্ষেত্রে। এটার ইমিডিয়েট ভিকটিম যারা এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে চায় তারা। আমি মনে করি অনেক দিন বিএনপি এই জায়গায় ভিক্টিমাইজ হয়েছে। এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটা অভ্যুত্থান পরবর্তী সময় বিএনপি যে রাজনীতি এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা দীর্ঘদিন ধরে করছে। আমি বলছি না এখনই, আমি বলছি না শুধু তারেক রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে। বেগম জিয়া তাই করে গেছেন, যেটা বললেন, বেগম জিয়া তাই করে গেছেন, জিয়াউর রহমান তাই করে গেছেন। জিয়াউর রহমান তার যে শত্রু হতে পারতো তাকে বন্ধু বানিয়েছেন, তাকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছেন, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছেন উনি। ইভেন বেগম খালেদা জিয়াও এরশাদের শাসন আমলে সম্ভবত উনি আওয়ামী লীগের একটা প্রতিবাদ সমাবেশে, সে সময় সবাই একসঙ্গে এরশাদ বিরোধী আন্দোলন করছেন, আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে শেখ হাসিনা যায়নি, সেখানে বেগম খালেদা জিয়া গিয়েছিলেন। তিনি সেই সময় আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন, তার নেতৃত্বে মিছিল হয়েছিল। সো এই যে রাজনৈতিক সৌহার্দ্যটা বিএনপি দেখিয়েছে, তার মানে বিএনপি দীর্ঘদিন থেকে এখানে একটা সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার লড়াই আছে। সেই লড়াই স্ট্রাগল করতে করতে অনেক দূর এসেছে। আমরা যেটা বলছি, ধরেন তার রাজনীতির, পরিবারের রাজনীতি, থার্ড জেনারেশনের এখন রাজনীতি, সম্ভবত এর একটা সুফল সামনে পাওয়া যাবে। একটা বিরতি নিয়ে ফিরে আসছে এক্ষুনি। দর্শক থাকুন, দেশ সাম্প্রতিকে আসছে এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আলোচনায় ফিরে যেতে চাই। একটা প্রশ্নই দুজনের কাছে করতে চাই খুব সংক্ষিপ্ত সময়, সেটা হলো যে আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বলেছেন যে আমরা আসলে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই নির্বাচনের জন্য, একটা সম্প্রীতির একটা নির্বাচন চাই, সকলের অংশীদারিত্বের একটা নির্বাচন চাই। আসলে এই কথাগুলো কি শুধুই কথার কথা? নির্বাচনের আগ পর্যন্ত মানে নির্বাচনের মাঠে গেলে কি আসলে চিত্রটা দাঁড়াবে? ডাক্তার সায়ন্ত, আপনাকে শুরুতেই আপনার কাছে জানতে চাই, অল্প করে আপনি বলবেন, তারপর এই প্রশ্নের উত্তর ফয়েজ আহমেদ দিবেন। সংবাদ মাধ্যমে যতটুকু আসছে তাতে যেটা আমি বুঝেছি, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কথাটা এরকম ছিল যে
নির্বাচনের পরে শপথ গ্রহণের আগে আবার একসঙ্গে বসা যায় কিনা এবং সরকার গঠন বিষয়ে বা পরবর্তী 5 বছর রাষ্ট্র পরিচালনার বিষয়ে কোনো সমঝোতায় আসা যায় কিনা বা আলাপ করা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সেই বিবেচনায় আমার মনে হয় এখন যে যার মতো প্রতিযোগিতা করবে, কিন্তু বাংলাদেশের রাজনীতির মাঠে প্রতিযোগিতা শুধুই প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতায় অনেক সময় থাকে না, এটা শত্রুতায় পরিণত হয়, সহিংসতায় পরিণত হয়। যদি বিএনপি এবং জামায়াত নির্বাচনের মাঠে এই শত্রুতা এবং সহিংসতা পরিহার করে নির্বাচনটা করতে পারে, এটা সাংঘাতিক বিজয় হবে দুই দলের জন্য। এবং এটুকু পারলেই পরের যে ধাপ, যে প্রস্তাবটা করেছেন জামায়াতের আমির সাহেব, সেটার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর যদি এইখানে হোঁচট খায় এই দুটো দল এইটা রাখতে, তাহলে সামনের ওই আগানোটা খুব দুরূহ হবে, কঠিন হবে। উই ক্যান ওয়েট এন্ড সি। হ্যাঁ, অবশ্যই। ফয়েজ আহমদ, আপনার এই মতামত? প্রশ্নে আমি দুই ভাগে আপনাকে উত্তরটা দিই। প্রথম কথা হচ্ছে, জনাব তারেক রহমান যেদিন দেশে ফিরলেন, তার বক্তব্যে অনেকগুলি বিষয় আছে লক্ষণীয়, সবাইকে নিয়ে কাজ করার আহ্বান ওখানে ছিল। উনি যখন অপরাপর রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় করে দিচ্ছিলেন বা তাদের কথা যখন বলছিলেন, তখন উনি পরিষ্কার করে বলেছেন, এই মঞ্চে যারা আছেন এবং মঞ্চের বাহিরেও যারা আছেন তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই, আমরা কাজ করতে চাই। ওনার এই বক্তব্যের পরে জামাতের আমিরের অন্যান্য বক্তব্যেও আমি দু একটি বক্তব্যে খেয়াল করেছি, ওনারাও বলেছেন আমরা বিরোধী দল হই বা সরকারে যাই, সবাই মিলে কাজ করব। বিরোধী দল হলে শুধু বিরোধিতার জন্য সরকারকে প্রতিবন্ধকতা তৈরি করবে, এরকম কাজ করব না। সো এটাতে আমরা একটা ইঙ্গিত পাই যে আমাদের রাজনৈতিক উপর মহলে এক ধরনের এই আন্ডারস্ট্যান্ডিং আছে বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করা প্রয়োজন। অপরদিকে এর প্রতিফলন কতটা ঘটবে, যেটা সায়ন্ত ভাই বললেন, প্রতিফলন কতটা ঘটবেন সেটার বিষয়ে একটা এক্সাম্পল ইতিমধ্যে তৈরি হয়েছে। সেটা সায়ন্ত ভাই নিজে একজন নির্বাচন বিষয়ে গবেষক, আমি 15 বছর নির্বাচন এবং রাজনীতি বিষয়ক সাংবাদিকতা করেছি। সেই জায়গা থেকে যদি আমি বলি আপনাকে, বাংলাদেশের জাতীয় নির্বাচন, ত্রুটিপূর্ণ নির্বাচন বলুন আর ভালো নির্বাচন, যতগুলি নির্বাচন হয়েছে এবং স্থানীয় সরকারের যতগুলি নির্বাচন এখন পর্যন্ত হয়েছে, এর কোনো নির্বাচনে এমন কোনো নজির নেই যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের গন্ডগোলের কথা আমরা শুনি নাই। মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া, মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা, হামলা করা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর। বাট এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সাবমিশন ইতিমধ্যে শেষ হয়েছে, একটি ইনসিডেন্টও কোথাও ঘটেনি যেখানে মনোনয়নপত্র কেড়ে নিয়ে যাওয়া বা কার উপর হামলা করার ঘটনা ঘটেছে। এটা থেকে আমরা আভাস পাই অন্তত আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক এবং গুণগত পরিবর্তনের ইঙ্গিত মিলে আসছে। অসংখ্য ধন্যবাদ ফয়েজ আহমদ, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।